হল, ওটা বিখ্যাত হল নিউ ইয়র্কে। স্বামী অভেদানন্দ ওটা ভাড়া করে ওখানে বক্তৃতা দিতেন। এত লোক হতো, 600 লোক। তার জন্য জায়গা করার জন্য কার্নেগি হল ভাড়া করেছেন, আমাদের রেকর্ডে আছে। স্বামী অভেদানন্দ জি, সেই হল। সো ইটস আ প্লেস অফ কালচার, এডুকেশন, কালচার, ফাইন্যান্স, আবার ইটস আ প্লেস অফ আর্টস অলসো। বড় বড় আর্টিস্ট অনেকে তোমরা শোনোনি, ইট ইজ লং বিফোর ইয়োর টাইম। বিটলস আমাদের সময়েরও আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটলস আরো অনেক আগে। এদের মানে ঠাকুরদারা হয়তো শুনে থাকতে পারে, ঠিক আছে। জন লেনন বিটলস এর ওই পাশে যেখানে থাকেন, আমাদের আশ্রমটা ঠিক তার পাশে। ডেকোটা বলে একটা বাড়ি আছে, সেই জায়গায় সবচেয়ে পুরনো। জন লেনন এন্ড হিজ ওয়াইফ ইয়োকো ওনো এখনো ওখানে থাকে। অনেকে জানেন জন লেনন ওয়াজ অ্যাসাসিনেটেড, হি ওয়াজ শট ডেড সেইখানে, ওই জায়গাটা। আমাদের এখানে যেমন তীর্থস্থান, কেউ দক্ষিণেশ্বর, কালীঘাট গেল, তিরুপতি গেল, সেখানে দেশ বিদেশ থেকে লোকে আসে ওই জায়গাটা, ওটাই ওদের জন্য ওটা তীর্থস্থান, যেখানে জন লেননকে গুলি করে মারা হয়েছিল। তো সেখানে ওরা সম্মান জানাতে আসে। এর সামনে একটা ইমাজিন, ওদের খুব বিখ্যাত গান আছে ইমাজিন, বিটলসের। সারাক্ষণ কেউ না কেউ ওখানে গিটার বাজিয়ে গেয়ে যাচ্ছে বিভিন্ন রকম গান বিটলসের, আর লোকে ওখানে ছবি তোলে। সাম অফ ইউ মে নো দ্য বিটলস, তারা খুব ইনফ্লুয়েন্সড হয়েছিলেন মহর্ষি মহেশ যোগী, যিনি ইন্ডিয়া থেকে আমেরিকায় গেছিলেন মেডিটেশন শেখাতে। তো বিটলসটা তারা ওনার শিষ্য হয়েছিল, তারা ইন্ডিয়াতেও এসেছিল। জর্জ হ্যারিসন, তারপরে জন লেনন, এখন এই নামগুলো কেউ চিনবে না। তখন কি দে ওয়ার ক্রেজি অ্যাবাউট ইট, তখন সারা পৃথিবীতে। একবার মজা হয়েছে, আমি ওখানে হেঁটে যাচ্ছি ওই জায়গা দিয়ে, একজন ভদ্রলোক, আমি এরকম ভাবে গেরুয়া পরেই হাঁটি, তো একজন প্রত্যেকদিন সকালে আমি হাঁটতে যাই ওখানে। পার্ক, খুব সুন্দর পার্ক আছে, আমি ছবি দেখাবো। একজন ভদ্রলোক আমার সামনে এসে হাত দাঁড়িয়ে বলছেন, ইউ কান্ট গো দিস ওয়ে। আমি বললাম, কেন, ওয়াই নট? ট্রাম্প ডাজন্ট লাইক ইউ, গো ব্যাক টু ইন্ডিয়া। তো আমি বললাম, ও মজা করছে, সত্যি সত্যি মানে কোনো ইয়ে নেই। আমি বললাম যে, বাট দ্য বিটলস, তো ওরা তো they were influenced by Maharishi Mahesh Yogi, and Mahesh Yogi was a Swami, and I'm also a Swami. তো তখন সে লোকটা বলছে, oh, in that case, pass, you can go. তারপরে সে নিজেই আবার আমার তরফদারি করছে, অন্যদের বলছে যে আই লাভ দিস হিমালয়ান ব্রাদার্স, সব হিমালয় থেকে এসেছে, আমার এগুলো ভালোবাসে। এটা আমাদের বিল্ডিং, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, আমাদের শ্রাইন। আমি যখন এসে পৌঁছলাম গত বছর, ইউ ক্যান সি, আমি জাস্ট এয়ারপোর্ট থেকে নেমেছি, যারা চেনে পেছন দিকে দেখবেন সোমনাথ মঠ দাঁড়িয়ে আছে। পুজো হচ্ছে, এটা আমাদের শ্রাইন অ্যাজ ওয়েল অ্যাজ দি লেকচার হল, খুব ছোট, মানে 70 জন 75 বসতে পারি। This is an external class, New Jersey. These are all Indian immigrants, doctor, scientist, engineer. So they are interested in আমাদের বেদান্ত, আমাদের শাস্ত্র একটু পড়ার ইচ্ছা আছে। So they invited me to start classes. ওদের আমি বেদান্ত সার পড়াচ্ছি এখন, just like training centers. And এদের বিষয়ে আরো বলবো পরে, very interesting. Rutgers University is very famous. সেখানে কিছু ছাত্র, ওরা একটা বিবেকানন্দ ইউথ গ্রুপ শুরু করেছে, they have called me for a talk there. So this is the Rutgers. এই ছেলে মেয়েগুলো যারা আশেপাশে আছে, দাঁড়িয়ে আছে, এরা সবাই কিন্তু সেকেন্ড জেনারেশন, মানে এদের বাবা মারা এখান থেকে গেছেন, but they were born and brought up there, and তারা খুবই ভালো ঠাকুরমা স্বামীজি বিষয়ে পড়া, সংস্কৃত জানে, খুবই খুবই ওরা they are picked up very nicely. These are members, some of the members of our board. You can see on one side the lady who's standing first from the second from the left. That's Diane Crawford. She is the president. She's British. She is the president of our Vedanta Society board. অন্যরাও members আছে এখানে Vedanta Society.
I think প্রদীপ বাবু ছবিটা আপনি তুলেছিলেন মনে হচ্ছে। So you are not in the picture. You are taken the picture, yes. So, but this place, এই জায়গাটা হচ্ছে it's called the cloisters. খুব সুন্দর জায়গা। It's just like it is a Christian monastery. ইউরোপ থেকে পুরো তুলে নিয়ে গেছে, ইট কাঠ দরজা জানলা সব খুলে নিয়ে গিয়ে আবার ওইখানে নিউ ইয়র্কে বসিয়ে করেছে। অ্যান্ড ইউল বি ইন্টারেস্টেড টু নো কে করেছেন, তো ওখানে লেখা আছে কার টাকায় হয়েছে, রকেফেলার। অনেকে জানে স্বামীজি, জানো গল্প যে স্বামীজি রকেফেলারকে ইন্সপায়ার করেছিলেন, জন রকেফেলারকে টু স্টার্ট চ্যারিটি, টু গিভ ইন ডোনেশন। নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায়, সারা আমেরিকাতে বিভিন্ন জায়গায় বড় বড় ইনস্টিটিউশন দেখলে অনিবার্যভাবে বিভিন্ন জায়গায় দেখা যাবে কার টাকায় হয়েছে, রকেফেলার টাকায় হচ্ছে। অন্যরাও ছিলেন, বাট দিস ইজ রকেফেলার। স্বামী চেতনানন্দজি ভিজিট করছেন আমাদের সেন্টারে। Swami Chetananandji with some of the devotees. এটা হচ্ছে ওই বিবেকানন্দ বিদ্যাপীঠ গ্রুপ। অনেক এটা বেদান্ত সব ক্লাস, মানে আরম্ভ হয়েছিল 20-30-এ, এখন 80-90-তে উঠে গেছে নাম্বার অফ পিপল হু আর অ্যাটেন্ডিং। দে আর অল ইন্ডিয়ানস, ভেরি হাইলি প্লেসড, তারা খুব বড় বড় চাকরি টাকরি করেন ওখানে। তো তারা দেন দে স সামথিং শুড বি ডান ফর দেয়ার চিলড্রেন। তাদের ছেলেমেয়েরা they are very Americanized, কিন্তু ইন্ডিয়ার বিষয়ে কিচ্ছু জানে না। So they started a Vivekananda Vidyapith. সেখানে শনি রবিবারে ছেলেমেয়েরা আসে শিখতে, সংস্কৃত শেখে, গীতা চ্যান্টিং শেখে, স্বামী বিবেকানন্দের, ঠাকুমা স্বামীজির জীবনী, মানে ভেরি মাচ অ্যাকর্ডিং টু আওয়ার Ramakrishna Vivekananda Sharada ideology. Vivekananda Vidyapith. You will be amazed, 800 children study there. সব হচ্ছে সেকেন্ড জেনারেশন, মানে ইন্ডিয়ান, যারা ওখানে গিয়ে তারা আমেরিকানই বলতে গেলে। আর আরম্ভ কি করে হয়েছিল, একজন এই যে ভদ্রলোক বসে আছেন ডক্টর মহেন্দ্র জানি, ওনার ওয়াইফ প্রফেসর বন্দনা জানি, তিনি ওই গল্প বলতেন ছোট বাচ্চাদের ডেকে ডেকে, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, এই বলে বলে আরম্ভ হলো। এত সাকসেসফুল ওখানে ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ান গেছে তারা বাবা মারা সবাই চায় নিজেদের ছেলে মেয়েদের ওখানে ভর্তি করতে। আমার হচ্ছে ক্লাস 2 থেকে না 1 থেকে আরম্ভ হয়, আর তারপরে নেয় না ওরা, এত ডিমান্ড ওদের। আর ওখানে শুধু ইন্ডিয়ান কালচার, সংস্কৃত, গীতা, ঠাকুরমা স্বামীজির জীবনী, আর ওরা অনেক রকম প্রোগ্রাম করে, ওরা অনেক রকম প্রোগ্রাম করে। এই এখন ওদের স্পিচ কম্পিটিশন চলছে, ছোট ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে, একজন এসে নিজের স্পিচটা শুনিয়ে দিল, কি স্পিচ বলবে, টপিক দেওয়া হয়, টপিক কেমন শুনবে? There is no I in team. টিম শব্দটা TEAM, সেখানে কোনো আই নেই। তার মানে একসঙ্গে যখন কাজ করে সেখানে নিজের ইগোটা রাখতে নেই। এই নিয়ে ক্লাস 5-এর ছেলেকে বলতে বলা হয়েছে, তো কি সুন্দর বললো। সো there is no I in team. এটা আমেরিকাতে এটা খুব শেখানো হয় যে টিম ওয়ার্ক, একসঙ্গে কাজ করবে, ঝগড়া করবে না, কোঅপারেট করে কাজ করবে, যেটা বারে বারে শেখানো হয়। স্বামী আত্মপ্রিয়ানন্দজি চিনতে পারছো? ভাইস চ্যান্সেলর মহারাজ, উনি ভিজিট করেছেন আমাদের, উনি ওখানে বক্তৃতা দিচ্ছেন আমাদের ওখানে সেন্টারে। ওই মিউজিয়ামে আমরা গেছিলাম, যে বললাম খুব বিশাল বিশাল মিউজিয়াম আছে, সে একটা মিউজিয়ামে ওখানে পোলার বেয়ার কিন্তু সত্যি নয়, একটা স্টাফড, জ্যান্ত নয়, ডাইনোসরের সব। আমাদের এখানে যেমন ক্যালকাটা মিউজিয়াম আছে এরকম আরো অনেক বড়, ওটা বিশাল বড়। এটা হিন্দু টেম্পল অ্যান্ড ভিজিটিং। এটা একটা জাস্ট স্পেশাল গেস্ট এসেছিলেন, অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সেন, she visited us. She stays in Manhattan. এটা একটা ছোট ক্লাসরুম, এখানে বেদান্ত স্টাডি গ্রুপ বলে একটা আরম্ভ হয়েছে, সেখানে একটু অ্যাডভান্সড পঞ্চদশী, এই নেক্সট আমি যে ফিরে যাব মান্ডুক্যকারিকা আরম্ভ হবে। স্বামী সুমানসানন্দজি, উনি সাউথ আফ্রিকার, আমাদের রামকৃষ্ণ মিশন সাউথ আফ্রিকার হেড, উনি এসেছেন, উনি ভিজিট করেছিলেন আমাদের। উই হ্যাভ 2 সেন্টার্স ইন নিউ ইয়র্ক, একটা হচ্ছে আমাদের, আর আরেকটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার, which was started by Swami Nikhilananda in the 1930s. ওইটা বলা হয়নি তোমাদের, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে প্রথম, ইটস ওল্ডার দেন বেলুর মঠ।
Vedanta Society of New York, যেখানে আমরা আছি, it was established in 1894. স্বামী বিবেকানন্দ শিকাগোতে গেলেন 1893. তারপরে he went to New York, and in 1894 he started the Vedanta Society of New York. So it's the oldest, the first Vedanta Society. আরেকটা নিউ ইয়র্কে আছে রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার, হেড হচ্ছেন স্বামী যুক্তাত্মানন্দজি। এই সেন্টারটা হচ্ছে 1930-তে নিখিলানন্দজি মহারাজ আরম্ভ করেছিলেন। তো আমি যারা ভিজিটিং মঙ্কস তাদের নিয়ে যাই ওখানে। এটা ওই অন্য সেন্টারটাতে। দিস ইজ আ পিকচার অফ স্বামী নিখিলানন্দ। রামকৃষ্ণ কথামৃতর ইংলিশ ট্রান্সলেশন উনি করেছিলেন, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ স্বামী নিখিলানন্দ করেছিলেন। পুজো হচ্ছে দুর্গা পুজো একদিন হয়। This is at the house of a devotee. আর সত্যি বলতে এটা কিন্তু প্রদীপ বাবুর বাড়ি। এই প্রদীপ বাবু বসে আছে। So ওনার বাড়িতে একটা মিটিং হয়েছিল। যে বিবেকানন্দ বিদ্যাপীঠের বিষয় বললাম, বিবেকানন্দ বিদ্যাপীঠ, ওখানে ছবি নেওয়া, যে বাচ্চারা পড়তে যায় যেখানে। এই বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস হচ্ছে বেদান্ত শাহ। এটা কলম্বিয়া ইউনিভার্সিটি, খুব পাশেই আমাদের। ওখানে হিন্দু স্টুডেন্টস অর্গানাইজেশন তারা একটা লেকচার দিতে ডেকেছিল। I was giving a talk. এখন আমি বললাম এত কম কেন ছেলে মেয়ে? বললো আজকে মহারাজ, আজকে দিওয়ালি ইজ মোর ইন্টারেস্টিং দেন বেদান্ত। সব দিওয়ালিতে চলে গেছে, লোকজন কম। এটা আমরা একটা সিস্টার নিবেদিতা, তোমরা জানো সিস্টার নিবেদিতা 150th ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে। তো ওনার জন্মদিনেই আমরা একটা ইন্টারফেথ কনফারেন্স করেছিলাম, ব্রেকিং ব্যারিয়ার্স। সো হিয়ার ক্রিশ্চিয়ানিটি থেকে এসেছিলেন রেভারেন্ড মাইকেল বস, ইসলাম থেকে ডেইজি খান। শি ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, কাশ্মীরি মুসলমান তিনি। অনেক বছর আগে আমেরিকায় চলে গেছেন। তিনি ইসলাম নিয়ে খুব ভালো কাজ করছেন ওখানে। আর ভেরি ইন্টারেস্টিং, উনি আমাদের বলছিলেন যে এই সবে আমি একটা জেলে আমাকে ডেকেছিল একটি ছোট মেয়ে, সে আমেরিকা থেকে পালিয়ে যাচ্ছিল আইসিস জয়েন করতে, টেরোরিস্ট অর্গানাইজেশন জয়েন করতে। তাকে অ্যারেস্ট করেছে, তাকে বোঝাবার জন্য, কম বয়সী নেই, তাকে বোঝাবার জন্য এনাকে ডেইজি খানকে ডেকেছিলেন। যে আমি কি বলবো মহারাজ ভাই, ওটা কি করে বোঝাবো ওইটুকু যে তুমি এত বড় ভুল করছো নিজের জীবনে। তো এরকম উনি ইসলাম রিপ্রেজেন্ট করলেন। ডক্টর জেফ্রি লং, উনি এইখানে বক্তৃতা দিয়ে গেছেন। হি ইজ আ প্রফেসর অফ রিলিজন এট এলিজাবেথ টাউন কলেজ। তো উনি জৈনিজম, হি ইজ অ্যান এক্সপার্ট ইন জৈনিজম। প্রব্রাজিকা ব্রজপ্রাণা, উনি মাতাজি আমাদের সান্টা বারবারাতে একটা কনভেন্ট আছে, শি ইজ ফ্রম দেয়ার। তো শি ওয়াজ মডারেটিং পুরোটাকে, এই প্যানেল ডিসকাশনটাকে উনি মডারেট করছেন। ডক্টর কেনজিৎসু নাকাগাকি, he's Japanese, he's the president of the New York Buddhist Council. উনি বুদ্ধিজম থেকে বললেন। আর এই মানুষটি হিন্দুইজম থেকে বলছেন। আর তিনি হচ্ছেন রাবাই বেন স্প্র্যাট, জুডাইজম। এই সেমিনার ওই বলছিলাম বিবেকানন্দ বিদ্যাপীঠের যে ছাত্রছাত্রীরা, এরা সবাই কিন্তু ওইখানে আমেরিকাতেই জন্ম, আর ছোটবেলা পড়াশোনা ওখানে করে এখন সব কলেজে পড়ে, তোমাদেরই বয়সের সব। ইনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান কনসুল জেনারেল, IFS অফিসার সন্দীপ চক্রবর্তী। উনি ওখানে গেছেন নিউ ইয়র্কে, হি ইজ দ্য কনসুল জেনারেল ফর নিউ ইয়র্ক। মানে বেশ মজার যে আমেরিকান এমন ব্যবস্থা করেছে, একটা রাস্তা সেখানে ইন্ডিয়ার কনসুল জেনারেল, তার ঠিক উল্টো পিঠের রাস্তাতে হচ্ছে পাকিস্তানের কনসুল জেনারেল। এটা আরেকজন ডেভোটির বাড়িতে। দিস ইজ কানেকটিকাট, ঠিক মনে পড়ছে না। পুজো হচ্ছে, ক্লাস, সেন্ট্রাল পার্ক, এই বরফ পড়েছে শীতে। কুকুরটাকে জামা পরাতে হয় এখানে করে। আর কুকুর খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য হাউস ইজ দ্য ডগ। তো কুকুরের ছোট ছোট জুতো পরিয়ে দেওয়া হয় যাতে শীত না করে পায়ে। এটা দেখাতে চাইছিলাম নিউ ইয়র্কের রিক্সো। তো
অনেক রিক্সা আছে ওখানে, একদম বেলুড়মঠের সামনে যেমন রিক্সা দাঁড়িয়ে থাকে, ওখানে অনেক রিক্সা দাঁড়িয়ে থাকে সেন্ট্রাল পার্কে। তো তখন একদম একই রকম রিক্সা, কোনো এক্সট্রা যে কোনো ইলেকট্রিকে চালানো কিন্তু তার প্যাডেল করা রিক্সা। আর খালি একটা কম্বল দিয়ে দেবে, যদি বসো তার শীত করবে বলে একটা কম্বল দিয়ে দেবে। আর খালি ভাড়াটা বলে দিই যে ভাড়াটা হচ্ছে ইট ভ্যারিজ $4.99, মানে $5 per ride per minute, মানে $5 হচ্ছে তোমার 300 টাকা। 300 টাকা 1 মিনিটে একজনের জন্য, তো 3 জন বসে, তো 1 মিনিটে 1000 টাকা চার্জ করে। আর মোটামুটি 15 থেকে 30 মিনিট ঘুরিয়ে দেখাবে, তো তারপরে 30,000 টাকা নিয়ে নেবে তার কাছ থেকে। আর একজন একজন ইন্ডিয়ান ভদ্রলোক, উনি ওখানে নিউ ইয়র্কে গেছেন, একজন বন্ধুর কাছে যাবেন, বন্ধুর বাড়িতে, দীপকের বাড়িতে যাবেন। সে বলছে যে আমি ভালো রিক্সা পেয়েছি, ভালো রিক্সা করে চলে যাই, ট্যাক্সি করবো কেন? তারপরে বলছে কি বিপদ মহারাজ, সে তো বলছে আমার প্লেনের টিকিটের থেকে বেশি লেগে গেল। সে আর ছাড়ে না, কত মানে মোটামুটি 20-25 হাজার টাকা ওখানে নামালো। তো এই হচ্ছে নিউ ইয়র্কের রিক্সা, খবরদার উঠবে না। একটি ছেলে ওখানে পিএইচডি করছে, ইউনিভার্সিটিতে বেড়াতে এসেছিল, তাকে নিয়ে আমি গেছি এখানে পার্ক, এটা আমাদের ঠিক আশ্রমের সামনে পার্ক। প্রত্যেকদিন আমি হাঁটতে যাই ওখানে, তো হাঁটতে গেছি, তো ওইটা দেখে সে বাঙালি ছেলে আমাকে বললো, মহারাজ একটা রিক্সাও জোগাড় করে দিন আমায়। আমি পিএইচডি কি যন্ত্রণা আপনাকে বলবো, পিএইচডি করার দরকার নেই, আমি এখানে রিক্সা চালাবো। ও বললো যে পিএইচডি করে আমি চাকরি পেয়ে যা রোজগার করব, এই লোকটা তার থেকে বেশি রোজগার এখনই করছে, অতএব আমি কিন্তু রিক্সা চালাতে রাজি আছি। ম্যানহাটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি তো প্রথমে গিয়ে চুল বেড়ে গেছে, তো আমি কি করি, চুল কাটতে হবে। তো আমি গিয়ে দেখলাম যে তখন গুগল করে কোথায় চুল কাটার দোকান পাশে সবচেয়ে পাশে যে চুল কাটার দোকান, সেখানে আমি গেছি। গিয়ে আমি দেখেই বুঝেছি এত চকচকে ব্যাপার, নিশ্চয়ই দামটাকে জিজ্ঞেস করতে হবে। আর মুন্ডন করতে কত লাগবে? তো সে সাহেব দাঁড়িয়ে আছে পুরো কোট টোট পরে, তিনি বললেন যে আমাদের ফ্ল্যাট রেট $80। 5,000 টাকা মুন্ডন করতে? আমি আবার খুঁজলাম চিপেস্ট কোনটা, চিপেস্ট পুরো এরিয়াতে এক জায়গায় খুঁজে পেলাম, তো সেখানে গেলাম। সেখানেই এখন আমি যাই প্রত্যেক 2 মাস 3 মাসে একবার করে। সে মাত্র $1,500 নেয় $20 $25 মতন নেয়। বরফ, সব বরফ। এই লেক, এটা দেখে জল মনে হচ্ছে, কিন্তু এর উপরে বরফ জমে গেছে, তবে হাঁটা যাবে না, তলায় জল আছে। এই আমি এই যে তোমরা শুনেছো রিসেন্টলি খুব তুষার ঝড় হলো, তো যখন আরম্ভ হয়েছে সে চট করে একটু আশ্রমের দরজা থেকে বেরিয়ে আমাদের সামনে রাস্তার ছবি তুলে নিয়েছে। এই গাড়িগুলো বরফ চাপা পড়তে সবে আরম্ভ হয়েছে, আমাদের উঠোন বরফে ঢেকে গেছে, এসব গাছের বাগান, ওদিকটা পাশের বাড়ি। এইসব গাড়ি চাপা বরফে চাপা পড়ছে। এই সে নর্মালি এইভাবে বেরোতে হয় যে যাতে ফ্রস্ট বাইট না হয়, মাস্ক টাস্ক করে। এটা যেদিন বেরিয়েছিলাম সেদিন -14 তখন, অত তাহলে নয়, কারণ -18 নেমেছিল। -18 যখন, তখন বেরোইনি আমি, কিন্তু -18 নেমেছিল। আর তাও নিউ ইয়র্ক, আসল ধাক্কাটা নিউ ইয়র্ক খায়নি, আরো উত্তরে বস্টন, আর একটু টুয়ার্ডস দি ওয়েস্ট, ওই জায়গায় আরো নেমে গেছিল, -25, ক্যানাডাতে -26, -27, -30। এক জায়গায় ওরা নিউজে দিয়েছিল, নিউ হ্যাম্পশায়ার স্টেটে, মাউন্ট ওয়াশিংটন, একটা পাহাড়,
তার উপরে ওই ঝড়টা বয়ে গেছে, কেউ থাকে না ওখানে। তো দি টোটাল ওখানে উইন্ড চিল ফ্যাক্টর একটা ক্যালকুলেট করে, এই so many degrees feels like so it reached -100 ওখানে ওই পাহাড়ের উপরে, became the coldest place on earth for some time. মানে টেম্পারেচার -100 নয়, উইথ উইন্ড চিল ফ্যাক্টর -100। আবার এই ওই একই পার্কের আরেকটা রূপ দেখো, এটা স্প্রিং এ কি সুন্দর, অপূর্ব। এটা হচ্ছে ফল, মানে পাতা ঝরে যাবে ইন অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। পাতাগুলো রিটার্নস গোল্ডেন, লাল, সোনালি হয়ে তারপরে পড়ে যায় পাতাগুলো, ফল বলে। দিস ইজ কল্ড বেথেসডা ফাউন্টেন। এটা সেন্ট্রাল পার্কের খুব কাছে একটা সেন্ট্রাল জায়গা। ইউ মাইট হ্যাভ সিন ইট ইন নাম্বার অফ মুভিজ। এটা এখানে অনেক সিনেমার শুটিং হয় এখানে। এই ব্রিজটাও খুব বিখ্যাত। দেখো একই ব্রিজ কেমন কালার চেঞ্জ করছে। এটা আরেকটা সময়, মানে ডিউরিং ডিফারেন্ট টাইমস ইন দ্য ইয়ার। আনাদার ফেভারিট প্লেস অফ মাইন্ড আমি দেখাচ্ছি। নিউ ইয়র্কে অনেক কিছু দেখার আছে, আমি জাস্ট দু একটা জিনিস দেখাচ্ছি। এই লাইব্রেরি, ইটস এ রিসার্চ লাইব্রেরি, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, তার রিসার্চ উইং। এটা আমার খুব পছন্দের জায়গা বলে দেখাচ্ছি। 4 মিলিয়ন বুকস, মানে 40 লক্ষ বই আছে সেখানে। সেটা ওরা ইস্যু করে না ওখানে, দে ডোন্ট লেন্ড ইট, ওখানে গিয়ে পড়তে হবে। আর বিশ্বাস করতে পারবেন, ইটস কমপ্লিটলি ফ্রি, এক পয়সাও চার্জ করে না। ইউ হ্যাভ টু বিকাম এ মেম্বার, আর মেম্বারশিপ কার্ড সেটাও ফ্রি, কমপ্লিটলি ফ্রি। ইউ জাস্ট গো ইন দেয়ার, আস্ক ফর আ বুক। এই হচ্ছে সেই লাইব্রেরি। লাইব্রেরির ভেতরটা, ওখানে যে রিডিং রুম, এই রিডিং রুম ওইখানে পড়তে দেখা যাচ্ছে। তো এই রিডিং রুম, এটা রিডিং রুমের হাফ। ওখানে কাউন্টার আছে, কাউন্টারের পেছনে আবার এরকম হাফ। দ্য টোটাল রিডিং রুম ইজ লার্জার দেন আ ফুটবল ফিল্ড। রিডিং রুমটাই ফুটবল ফিল্ডের থেকে বড়। ইউ জাস্ট গো দেয়ার, কম্পিউটারে সার্চ করে তোমার যা বই দরকার, ইউ আস্ক ফর ইট। লোক আছে যারা চলে যাবে। আন্ডারগ্রাউন্ড 7 তলা বিল্ডিং আছে, তার তলায়, মাটির তলায় 7 তলা, ভর্তি বই। সেখানে শুধু ভলেন্টিয়াররা যেতে পারে। তারা বইটা বার করে একটা বুক ট্রেন আছে, যে ট্রেনে চাপিয়ে দেবে বইটাকে। তো ট্রেনটা আবার গিয়ে মাটির ভেতর দিয়ে গিয়ে ওপরে ওই বগিগুলো ওপরে উঠে আসবে, আর তোমার বইটা তখন ওপরে উঠে আসবে। ওখানে একটা স্ক্রিন আছে, ইট উইল শো ইউ কত মিনিট পরে তুমি বইটা পাবে। এখানে স্ক্রিন রাখা যায়, তার বসে সারাদিন পড়ো, সকাল থেকে রাত অব্দি পড়াশোনা করো, একদম কমপ্লিটলি ফ্রি, আনডিস্টার্ব। তো এটা একটা আমার খুব, অন্য কোথাও না পাওয়া গেলে আমাকে ওখানে খুঁজে পাওয়া যাবে। মুশকিল হচ্ছে লোকে খুঁজেও পায়। এই কিছুদিন আগে আমি পড়ছি বসে, হঠাৎ একজন ভদ্রলোক এসে বলছেন, মহারাজ ইউ আর হিয়ার বলে। আশেপাশে লোক তাকাচ্ছে, কি ব্যাপার। তিনি বেদান্ত সোসাইটিতে যান, তিনি ওখানে আমাকে খুঁজে পেয়েছেন। এটা নিউ ইয়র্ক নয়, দিস ইজ আ রিট্রিট উই হ্যাড ইন ক্যানাডা। এটা একটা খুব সুন্দর জায়গা বলে দেখাচ্ছি। লুন লেক, ব্রিটিশ কলম্বিয়া, ক্যানাডার ওয়েস্ট। ভ্যাঙ্কুভারের ইম্পর্টেন্স এই জন্য যে অনেকে জানে যে স্বামী বিবেকানন্দ শিকাগোতে গেছিলেন, কিন্তু দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ফ্যাকচুয়ালি কারেক্ট। ফার্স্ট স্বামী বিবেকানন্দ ভ্যাঙ্কুভারে নেমেছিলেন, ওখানে বেদান্ত সোসাইটি আছে, আর ওখানকার মানুষরা বিরক্ত যে খালি সবাই শিকাগো করে। স্বামীজি তো এখানে এসেছিলেন, ভ্যাঙ্কুভারে নেমে ওখান থেকে ট্রেনে করে গেছিলেন। তো ওরা একটা রিট্রিট প্রত্যেক বছর করে। সো these are pictures from last year's retreat, last year's retreat. ওখানে আমি দৃশ্য বিবেক পড়েছিলাম। 3-4 দিন আমরা গিয়ে থাকি, 20-25 জন, প্রত্যেকের লং কেবিন, খুব সুন্দর জায়গা। এই গ্রুপটা কি সুন্দর রিফ্লেকশন দেখো, জলটা এত পরিষ্কার আর এত শান্ত। জঙ্গলগুলো খুব সুন্দর, একদম আনটাচড ফরেস্ট, ডিপ এন্ড থিক ফরেস্ট, অপূর্ব লাগে ওখানে। This was the group retreat, Vedanta retreat. বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ হয়নি এখনো, এবার আসল লেকচার আরম্ভ হবে।
Okay, I'll quickly make a few points. Remember, we were talking about মনে আছে Mike Seligman, positive psychology. So he was asked, psychology কি অবস্থা? ভালো। কি অবস্থা? ভালো নয়। Not good. কি অবস্থা? Not good enough. How to make psychology good? So he said that basically psychology was concerned with taking people from -5 to 0. যে অসুস্থ তাকে একটু ভালো করার জন্যই সাইকোলজি সাইকিয়াট্রি ছিল। বাট হিজ কোয়েশ্চেন ওয়াজ, মানে প্রফেসর সেলিগম্যানের প্রশ্ন ছিল যে আচ্ছা 0 থেকে +5 যাওয়া যায় না? কান্ট বি টেক সাইকোলজি ফ্রম 0 to +5? মানে সাধারণ মানুষ, কোনো সমস্যা নেই, আরেকটু ভালো উন্নত জীবন। সো দ্যাট ওয়াজ দি পয়েন্ট, এন্ড দ্যাটস হাউ পজিটিভ সাইকোলজি স্টার্টেড। সো তার ভেতরে কিছু কিছু আমি বলি, ওদের ফাইন্ডিংস আই প্লেস বিফোর ইউ, এন্ড দ্যাট উইল বি দ্য টপিক টুডে। ড্যানিয়েল গোলম্যানের নাম অনেকে হয়তো শুনেছে। হ্যাভ ইউ হার্ড অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, ইকিউ? উনি বলছেন, ওনার বক্তব্য যে আইকিউ একটা জিনিস, ইন্টেলিজেন্স, কিন্তু এছাড়া একটা ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, অ্যান্ড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর সাকসেস ইন লাইফ। ইমোশনাল ইন্টেলিজেন্স কি? বিং অ্যাওয়্যার অফ ওয়ানস ওন ইমোশনস, বিং অ্যাওয়্যার অফ আদার পিপলস ইমোশনস, এমপ্যাথি, the ability to understand another person's emotions, self control, উনি বলছেন সেলফ রেস্ট্রেন্ট, এই জিনিসগুলো these are more important for success than just IQ. উনি বলছেন, ড্যানিয়েল গোলম্যান, that what we found was একটা অর্গানাইজেশন, তোমরা অনেকে পরে গুগলে কাজ করবে কি মাইক্রোসফটে কাজ করবে, বড় বড় অর্গানাইজেশন, ইনফোসিস, and there when you go there what happens is those who are working there are already very talented, মানে তারা একটা সিলেকশন হয়েছে, তো কাট অফ হয়ে গেছে। সো আইকিউ লেভেল গুলোর উপরে কাট অফ হয়ে গেছে। your intellectual capacities, they have been tested, you have passed tests, and those you work with, তোমার কলিগরা, তোমার আশেপাশে লোক, they are all the same, more or less একটা সেম রেঞ্জের মধ্যে। কিন্তু you have been tested for IQ, you have not been tested for EQ. ওই অর্গানাইজেশনে গিয়ে পরবর্তীকালে ক্যারিয়ারে গিয়ে দেখবে তোমার সঙ্গে যারা কাজ করছে সবাইকারই ক্ষমতা আছে, সবাই বুদ্ধিমান, সবাই কোয়ালিফাইড, কিন্তু তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে ইকিউতে। কেউ মিলেমিশে কাজ করতে পারে, কেউ ঘর করতে পারে না কারোর সঙ্গে, কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে, সেলফ কন্ট্রোল আছে, কেউ কন্ট্রোল করতে পারে না, কেউ অন্যদের দুঃখ কষ্ট বুঝতে পারে, কোঅপারেট করে, কেউ করতে পারে না। On this will depend success in life, not on your degree, not on your intelligence. এইটাই ওনার ইনসাইট, and he backed it up with data by studying many organizations. কারা শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে? Not those who have high IQ, those who have high EQ, emotional intelligence. তো এটা একটা বড় উপলব্ধি। ইউ উইল সি ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা খুব বিখ্যাত, মানে চারিদিকে ইটস ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স। এই ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে দ্য এবিলিটি টু পোস্টপোন গ্র্যাটিফিকেশন, মানে আমি সুখ চাই, সবাই সুখ চায়, কিন্তু সুখটা আমি কিছুদিন পোস্টপোন করতে পারি কিনা, নিজেকে তৈরি করে আরো বেশি পাবো বলে আরেকটু কষ্ট করতে পারি কিনা, না ইমিডিয়েটলি আমার চাই। এই দুটোর মধ্যে তফাৎ আছে। whether I want gratification right now or can I sacrifice it for a little bit. এই নিয়ে আমি আগেও বলেছি, ওয়াল্টার মিশেল এই এক্সপেরিমেন্টটা বলেছিল অনেকদিন আগেকার ঘটনা, এটা এই পজিটিভ সাইকোলজি হওয়ারও আগে। উনি স্ট্যানফোর্ডে এই এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন, স্ট্যানফোর্ড অফ প্রিন্সটন আই ফরগেট। স্ট্যানফোর্ডে এই এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন উইথ 4-year-old চিলড্রেন, বাচ্চাদের সঙ্গে। উনি বাচ্চাদের রেখে সামনে রেখে বলছেন ছোট বাচ্চাকে যে আমেরিকাতে এক রকমের মিষ্টি পাওয়া যায়, মার্শম্যালো, সন্দেশের মতন মার্শম্যালো। তো বাচ্চাটাকে বলছে ডু ইউ ওয়ান্ট আ মার্শম্যালো? 4 বছরের ছেলে, কি মেয়ে, সব বাচ্চারাই বলবে হ্যাঁ আই ওয়ান্ট ইট। তুমি কি দুটো চাও? একটা চাও না দুটো চাও? দুটো চাই। তাহলে যদি দুটো চাও, আই উইল কিপ 1 মার্শম্যালো ইন ফ্রন্ট অফ ইউ, আমার একটু কাজ আছে, আমি আসছি, তুমি ওটা খেও না। তুমি যদি না খাও, আমি কিছুক্ষণ পরে আসছি, দেখি যে তুমি যদি না খেয়ে থাকো তাহলে তুমি আরেকটা পাবে, টোটাল দুটো পাবে। তুমি যদি খেয়ে নাও তাহলে একটাই হলো, আরেকটা পাবে না তুমি। বুঝেছো? বাচ্চাটা বলছে হ্যাঁ বুঝেছি। তুমি অপেক্ষা করবে? Now this is the interesting thing. All the children said, হ্যাঁ অপেক্ষা করবো, I'll wait for you.
তো সেই সাইকোলজিস্ট বেরিয়ে চলে গেলেন। পরবর্তীকালে এক্সপেরিমেন্ট হয়েছে, জিনিসটা রেকর্ডিং করা হয়েছে, ইউটিউবে দেখবে, ভিডিওতে পাওয়া যাবে রেকর্ডিং গুলো, খুব মজা দেখতে। বাচ্চাটা বসে আছে, একটা ছোট্ট 4 বছরের বাচ্চার জন্য 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করাও একদম একটা একটা যুগ, মানে অনেকক্ষণ সে হয়ে যাচ্ছে। সে হাঁ করে বসে আছে, কখন স্যার ফিরবে। এখন কেউ কেউ অপেক্ষা করছে, কেউ কেউ অপেক্ষা করছে না। সবাই কিন্তু বলেছিল আমরা অপেক্ষা করব, দুটো মিষ্টি চাই, অপেক্ষা করলে দুটো পাওয়া যাবে, আমি দুটো চাই, আমরা অপেক্ষা করব। Everybody decided, all the children, that we will wait, but some of them were able to wait, some of them were not able to wait. ভিডিওতে দেখাচ্ছে একটা বাচ্চা এরকম তাকিয়ে আছে, কিছুক্ষণ এদিকে তাকালো ওদিকে তাকালো, তারপর মিষ্টিটাকে নিয়ে মুখে ঢুকিয়ে দিল। একটি ছেলে তো আমি ভিডিওতে দেখলাম যে তাকে সাইকোলজিস্ট বললেন যে তুই অপেক্ষা করবে না, হ্যাঁ। তো যেই উনি দরজার থেকে বেরোচ্ছে, দরজা বন্ধ হয়নি, টপ করে মুখে ঢুকিয়ে দিল। এখন পরবর্তীকালে ওয়াল্টার মিশেল, he studied the two groups, যারা অপেক্ষা করতে পেরেছে, সবাই বললো অপেক্ষা করবো, যারা অপেক্ষা করতে পেরেছে আর যারা অপেক্ষা করতে পারেনি, he divided into two groups. Divided মানে ওদের কিছু বলা হয়নি বাচ্চাদের, কাগজে কলমে। And then he followed them for 14 years. 14 বছর ধরে ওদের কিন্ডারগার্টেন, মিডল স্কুল, হাই স্কুল, +2 এগুলো ওরা দেখে, মানে সিনিয়র স্কুল। অবাক কাণ্ড, যারা ওই 4 বছর বয়সে অপেক্ষা করতে পেরেছিল যে আমি অপেক্ষা করবো, আমি খাবো না এটা, তাদের পড়াশোনাতে, খেলাধুলোতে, গান বাজনা শেখাতে, লিডারশিপ স্কিলস, সব কিছুতে দে আর হাইয়ার দেন দি আদার, যারা অপেক্ষা করতে পারেনি। স্বাভাবিক, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, টিভিতে ভালো প্রোগ্রাম আছে, এখন একদল ছেলে মেয়ে বলছে যে আমি হোমওয়ার্কটা করি, তারপরে যদি দেখতে পারি দেখবো, নালে নাই, কিন্তু আগে আমার কাজটা শেষ করবে। আরেক দল বলছে ও পরে করবো, আগে দেখে নি, রাত জেগে করবো। তো রাত দেখা হয়ে গেল ক্রিকেট ম্যাচ, তখন ঘুম পেয়ে গেছে, কাল সকালে উঠে করবো, তো আবার সকালে উঠে তো দেরি হয়ে গেল। এই সবাইকারই অভিজ্ঞতা। তো এই দুটো গ্রুপ বলছে যারা অপেক্ষা করতে পেরেছে, দ্যাট সেলফ কন্ট্রোল, তারা পরবর্তীকালে দে বিকেম সাকসেসফুল, শুধু পড়াশোনাতে নয়, খেলাধুলাতে, এন্ড আই সাসপেক্ট পরবর্তীকালে জীবনেও, ফ্যামিলি লাইফেও মোর সাকসেসফুল। তো এইটা একটা বিরাট আবিষ্কার। গুগল করে দেখবে, ওয়াল্টার মিশেল মার্শম্যালো টেস্ট, দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল। এটা অরিজিনালি পরবর্তীকালে এই আইডিয়াকে নিয়েছেন ড্যানিয়েল গোলম্যান ইন হিজ আইডিয়া ইমোশনাল ইন্টেলিজেন্স। শুধু সেলফ কন্ট্রোল নয়, কিন্তু সেলফ কন্ট্রোল ইজ ওয়ান অফ দি কম্পোনেন্টস। এইটা একটা আমরা নোট করার মতন। First, emotional intelligence is more important than IQ. EQ is more important than IQ. IQ চেঞ্জ করা যায় না। একটা ছেলে খুব ইন্টেলিজেন্ট, আমি অত ইন্টেলিজেন্ট নই, আই ক্যানট চেঞ্জ মাই ইন্টেলিজেন্স। IQ এর একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, কিন্তু EQ চেঞ্জ করা যায়। I can change my EQ, my thinking and my behavior and attitude I can change, কিছুটা চেঞ্জ করা যায়। And EQ is more important than IQ for success in life. Point 1. Point 2, ইকিউর মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে সেলফ কন্ট্রোল। যেটা আমি নিজেই ঠিক করছি, সেটা যাতে আমি করতে পারি। আমি নিজেই ঠিক করলাম, নিজেই করলাম না, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য ফেইলিয়ার অফ ইকিউ। এটা বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট। ওকে, দেন আনাদার ইম্পর্টেন্ট থিং, এই যতটুকু সময় আছে তত বলছি। ড্যানিয়েল গোলম্যান উনি নিজেই বলছেন, উনি একসময় ইকিউ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বিকেম ভেরি ফেমাস, ইউ ক্যান গুগল হিম। ইদানিং কিন্তু উনি ওই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। হি হ্যাজ বিকাম ইন্টারেস্টেড ইন আনাদার থিং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফোকাস, কনসেন্ট্রেশন, মনের একাগ্রতা। হি সেজ হি হ্যাজ গট রিপোর্টস ফ্রম পেরেন্টস, বাবা মা, হি হ্যাজ গট রিপোর্টস ফ্রম টিচার্স, এডুকেটর্স। একটা বিশাল বড় প্রবলেম আমেরিকায় হচ্ছে, শুধু আমেরিকা নয়, এই দেশেও হচ্ছে। হোয়াট ইজ দ্যাট? চিলড্রেন আর ভেরি ডিস্ট্রাক্টেড। তোমরা এখানে এরকম না, তোমাদের সবাইকার হাতে হাতে মোবাইল আর ল্যাপটপ নেই, কিন্তু ওয়ান প্রবলেম অফ একজন থাকতে পারে, অসুবিধা নেই, বাট ইউ আর নট ডিস্টার্বিং আদার্স। কেউ কেউ মুখ করছে, কিন্তু মোবাইল আর ল্যাপটপ, ডিজিটাল ডিস্ট্রাকশন, এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে আমেরিকা আর ওয়েস্টে, আর এই দেশেও হচ্ছে ডেফিনেটলি। আমি নিজের অভিজ্ঞতা, IIM ক্যালকাটায় আমি আমেরিকা যাওয়ার আগে বক্তৃতা দিতে গেছি, তো ওরা দেখেছিল আমাকে টক দিতে। তো সব স্টুডেন্টরা এসে বসলো, সব প্রত্যেকের কাছে ল্যাপটপ, তারা খাতা কলম নিয়ে আসে না, ক্লাসে সবসময় ল্যাপটপ নিয়ে আসে। এসে বসলো, ল্যাপটপ খুললো,
লিখতে আরম্ভ করেছে। এখন এটা টিচারের পক্ষে মহা মুশকিল। আমি কি করে বুঝবো যে আমি যেটা বলছি সে লিখছে নাকি সিনেমা লিখছে নাকি ইমেল করছে নাকি মানে SMS করছে না কি করছে, আমি কি করে বুঝবো? সেটা একদম যেন খুব সিরিয়াসলি কিছুটা করে যাচ্ছে। আমার কথা শুনছে বলে আমি কি করে বুঝবো? সো ইটস এ বিগ প্রবলেম। আর বেশিরভাগ সময় আমার কথা শুনছে না, তারা অন্য কিছু করে যাচ্ছে, ক্লাসে বসে আছে অন্য কিছু করে যাচ্ছে। সো দিস ডিস্ট্রাকশন ক্রিয়েটেড বাই ডিজিটাল ডিভাইসেস, দিস ইজ দ্য বিগ সোর্স অফ প্রবলেম। আমি বলছিলাম যে ইটস নট আ প্রবলেম ইন বিদ্যা মন্দির, because you are isolated, you are quarantined from it, you are kept away from it, and very good, এটা খুব ভালো, যখন দরকার হবে ইউজ করবে, but one becomes a slave to it. In fact, তোমরা করে দেখবে, গুগল করে দেখবে ব্রেন হ্যাকিং বলে একজন গুগলের ইঞ্জিনিয়ার, he left the job and he started a movement called time well spent. He says something amazing. ওখানে PBS চ্যানেল আছে আমেরিকা, সেখানে ইন্টারভিউতে he says something amazing. হচ্ছে আমরা জেনে শুনে এই জিনিসটা করে যাচ্ছি। কোথায়? ফেসবুক, গুগল, তারপরে টুইটার, এসব জায়গায় আমরা এমন ভাবে জিনিসটাকে করছি যাতে সারাক্ষণ তোমাদের অ্যাটেনশনটা আমরা গ্র্যাব করতে পারি। উই ক্যান টেক ইউর অ্যাটেনশন। দে হ্যাভ গট এ কনসেপ্ট, নিউ কনসেপ্ট, এগুলো আমরা জানি না। অ্যাটেনশন ইকোনমি। অ্যাটেনশন ইকোনমি কেন? ইন্টারনেট অনেক ইনফরমেশন দেয়, তাতে কিচ্ছু হয় না, সবাই তো ইনফরমেশন পাচ্ছে ফ্রিলি। তাহলে আমি অন্যদের, আমার কোম্পানি অন্যদের থেকে এগিয়ে যাবে কি করে? হাউ ক্যান আই গো অ্যাহেড অফ আদার্স? আমি তো অনেক কিছু দিচ্ছি, অন্যরাও অনেক কিছু দিচ্ছে, তাহলে আমারটা কেন স্পেশাল কি করে হবে? তোমার অ্যাটেনশনটা ইম্পর্টেন্ট, তোমার নজরটা কোন দিকে যাচ্ছে। এন্ড হোয়াই ইজ দিস অ্যাটেনশন ইম্পর্টেন্ট? বিকজ এর পেছনে টাকা আছে। আমারটা তুমি যদি দেখো, আমার ওয়েবসাইটটা দেখো, তাহলে আমার ওয়েবসাইট বেশি অ্যাডভার্টাইজমেন্ট পাবে, আর অ্যাডভার্টাইজমেন্ট পেলে আমি টাকা পাবো। ফর দ্যাট আই হ্যাভ টু ক্যাপচার ইউর অ্যাটেনশন। এগুলো সেই গুগলের ইঞ্জিনিয়ার বলছে, এইভাবে আমরা চিন্তা ভাবনা করি হাউ টু ক্যাপচার দি অ্যাটেনশন অফ দেম। এমন জিনিস বলছে যে এই ফোন, আমরা সারাক্ষণ ফোনটাকে ইমপ্রুভ করছি, উই আর টুইকিং ইট, ডেভেলপিং ইট সো দ্যাট ইট ক্যান ক্যাপচার ইউর অ্যাটেনশন। কেমন? তোমরা এখন বুঝতে পারবে। মাঝে মাঝে টুং করে উঠলো, মাঝে মাঝে টিং করে উঠলো, মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো, কি একটা মেসেজ এসছে, একটা আপডেট হচ্ছে, একটা অমুক হচ্ছে, একটা তমুক হচ্ছে, কোনো কাজের নয়, কিন্তু একটা বিরাট কাজ সে করছে। সে মাঝে মাঝে তোমাকে ট্রেনিং দিচ্ছে, কুকুরকে যেমন ট্রেনিং দেয় তোমাকে ট্রেনিং দিচ্ছে যে টু পে অ্যাটেনশন টু দ্যাট ফোন। আমার যে কন্টিনিউয়াস ফোকাস দরকার যে কোনো কাজ, বিশেষ করে পড়াশোনা করার জন্য কন্টিনিউয়াস ফোকাস দরকার, দে ডেলিবারেটলি কিপ ব্রেকিং ইট। প্রত্যেক 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটে ওরা ব্রেক করবে তোমার অ্যাটেনশনটাকে। ইউ গো টু দ্য ফোন, 1 সেকেন্ডের জন্য তুমি ফোনটা দেখো, কিচ্ছু করার দরকার নেই, আবার তুমি নিজের কাজ করো, আবার 1 মিনিট পরে আবার ফোনটাকে দেখো। এটা হচ্ছে কি একটা মানে হ্যাবিট হয়ে যায়। অনেক লোক আমি আমেরিকায় দেখেছি ফোনটাকে অফ করতে পারে না, অফ করলে অ্যাংজাইটি, অস্বস্তি বোধ হচ্ছে। হ্যাঁ, কি যেন মেসেজ এসে গেল, কি যেন মিস করে গেলাম। আচ্ছা, আমাদের অতটা হয় না। ওরা বলছে দ্য টার্গেট ইজ চিলড্রেন। ওরপর পরিষ্কার বলছে গুগলে, ফেসবুক, টুইটার আমরা টার্গেট করছি বাচ্চাদের, যাতে ওদের ছোটবেলা থেকে এটা অভ্যেস হয়ে যায়, তাহলে সারা জীবন দে উইল বি ডিপেন্ডেন্ট অন দিস ফোন। তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন বড়রা এটা বুঝতে পারে না। ওই ইঞ্জিনিয়ারিং বলছে যে গ্রোন আপ পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড। কারণ আমরা বড় হয়েছি মানে আর্লিয়ার জেনারেশন, তারা বড় হয়েছে আজকে যেটা তোমরা ল্যান্ডলাইন বলো, আমাদের কাছে সেটাই টেলিফোন ছিল। গ্রোন আপস থিং, আমরাও শুনেছি টেকনোলজি তো এটা টেকনোলজি, এটা ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ, সবাই শুনেছে এটা। সেই ইঞ্জিনিয়ার বলছেন বাজে কথা, বাজে কথা। আমরা জানি উই আর মেকিং দিস টেকনোলজি হ্যাপেন। সিলিকন ভ্যালিতে আমরা একটা কোর গ্রুপ করছি, এটা টেকনোলজি নয়। টেকনোলজি ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ হতে পারে, ফোনটাকে ভালো ইউজ করলে ভালো, খারাপ ইউজ করলে খারাপ। নো, ইটস নট এ টেকনোলজি, ইটস অ্যান অ্যাডিকটিভ সাবস্টেন্স। ইটস অ্যান অ্যাডিকটিভ সাবস্টেন্স। ও বলছেন আমেরিকান অডিয়েন্সের, আমেরিকান তো তাদের বাড়িতে তারা দেখি ওয়াইন, অ্যালকোহলিক ড্রিঙ্কস রাখে। আপনারা কখনো বাড়িতে বলেন যে আমরা অ্যালকোহলিক ড্রিঙ্কস, যেখানে ওই ড্রিঙ্কস আছে সেটা খোলা ছেড়ে গেলাম, ছেলেরা খেতেও পারে নাও খেতে পারে, এরকম ছেড়ে দিয়ে যাবেন কখনো? সবসময় তলা চাবি দিয়ে রাখেন না? হ্যাঁ রাখি। কেন?
যেটা ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ হতে পারে। না, ওটা খারাপ, বাচ্চারা খেলে খারাপ হবে। তাহলে বলছে এই যে এখন মডার্ন টেলিফোন, যে ডিজিটাল ফোন যেগুলো আমরা ইউজ করছি, স্মার্টফোন, দে আর লাইক দ্যাট অ্যালকোহলিক ড্রিঙ্ক। দে আর নট লাইক নিউট্রাল টেকনোলজি, যেটা ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ হতে পারে। দে আর অ্যাডিকটিভ। অন পারপাস আমরা এটাকে অ্যাডিকটিভ করে দিয়েছি। তো এই জন্য ড্যানিয়েল গোলম্যান এখন নতুন বই লিখেছেন, ফোকাস। লিখে নিতে, নামটা লিখে নিতে পারো, ফোকাস। What is the problem? FOCUS, focus, Daniel Goleman. What is the problem and what is the solution? উনি বলছেন solution is active training in attention, এক কথায় meditation. পরিষ্কার লিখছেন, one of the leading proponents of positive psychology in the United States now. বলছেন যে আমার অ্যাটেনশনের উপরে আমার কন্ট্রোল থাকবে। একটা ফোন ব্যাটা কেন কন্ট্রোল করবে আমার অ্যাটেনশনকে? হ্যাঁ, এই আমি কালকেই বলছিলাম মজার ঘটনা। আমেরিকাতে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য ফ্যামিলি ইজ দ্য ডগ, কুকুর। তো একজন বলছে একজনকার বাড়িতে ওই স্বামী, স্ত্রী আর কুকুর ওরা বসে টিভি দেখে। এখন কুকুরের ফেভারিট চ্যানেল হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক আর অ্যানিমাল প্ল্যানেট। তো হিপোপটামাস, গরিলা এগুলো দেখালে কুকুরটা হাঁ করে তাকিয়ে দেখে। আর স্বামী স্ত্রী ওরা যখন চ্যানেলটা চেঞ্জ করতে যায়, কুকুরটা ছুটে গিয়ে টিভির সামনে এমনি করে দাঁড়িয়ে পেছন দিকে তাকাবে, কারণ চেঞ্জ করতে দেবে না, ওর চ্যানেলটাই দেখাতে হবে। তখন ওরা কি করেছে, স্বামী স্ত্রী কি করেছে, ওরা কুকুরের জন্য একটা আইপ্যাড কিনে দিয়েছে। তো সেই আইপ্যাডে সারাক্ষণ ন্যাশনাল জিওগ্রাফিক আর অ্যানিমাল প্ল্যানেট দেখানো হয়, আর কুকুরটা সারাক্ষণ এরকম করে বসে ওইটাকে দেখে। আর ওইরা সোয়াইপিং আছে না, এরকম করে সোয়াইপ করে, এরকম করে। কুকুরটা ওটা শিখে গেছে, ওটা সোয়াইপ করে করে অনেক করে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা কথা বলি, এটা আমেরিকার জন্য আমরা আলোচনা করছি, ইন্ডিয়াতে কিন্তু সিচুয়েশন ইজ গোয়িং টু বিকাম মাচ ওয়ার্স। আমাকে একজন প্রফেসর, একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর বলেছিলেন যে এই মোবাইল নিয়ে আমাদের যে কি ঝামেলা মহারাজ, আপনি বুঝতে পারছেন না। এই ক্লাসে মানে রামকৃষ্ণ মিশনের তো এত ডিসিপ্লিন, তো ক্লাসে ওরকম মোবাইল টোবাইল ইউজ করতে পারে না, এখানে ইউজ করে। একটা অ্যাডিকশন, কেউ ড্রাগস খাচ্ছে, সেটাতে টাকা নষ্ট হচ্ছে, তার শরীর খারাপ হচ্ছে, চট করে ধরা পড়ে যায়, সেখানে পুলিশ আছে, সাইকোলজিস্ট আছে, বাবা মা ধরে একটা তুলকালাম কাণ্ড হবে। কিন্তু মোবাইলের যে অ্যাডিকশন, সেটা তো হালকা অ্যাডিকশন একটা, তার সময় চলে যাচ্ছে, সে পড়াশোনা করছে না, বাড়ির কাজ করছে না, গরিব ফ্যামিলির ছেলে, পরীক্ষায় ফেল করছে, সারাদিন মোবাইলে বসে আছে, ফেসবুকে টুইটার নিয়ে বসে আছে। এটা তো অ্যাডিকশন। অথচ এটা এমন মারাত্মক অ্যাডিকশন না যার জন্য পুলিশ ডাকতে হবে, সাইকিয়াট্রিস্ট ডাকতে হবে। তো এই প্রবলেম হয়ে গেছে। প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল আমাকে বলছে, তোমরা একটা জিনিস জানো, আইটি, এই যে মোবাইল টেকনোলজি ইন্ডিয়াতে মোস্ট ডেভেলপড, আমেরিকা অনেক পিছিয়ে পড়ে আছে। আমি তো অবাক হয়ে যাই শুনে যে এই মোবাইলের যে রেট এখানে ইন্ডিয়াতে যে পাওয়া যায়, চার্জ কত জিবি, কি 1 জিবি পার ডে ফ্রি বলছে। হ্যাঁ, 1 জিবি পার ডে ফ্রি। জানো আমেরিকাতে আমার যে ফোনটা আছে কোনো ডেটা দেয় না তাতে। তা আমার মাসে মাসে খরচ হয়, আমার মাসে মাসে খরচ হয় $30, মানে 1800 টাকা চার্জ। ইট ইজ দ্য চিপেস্ট অ্যান্ড ওয়ার্স্ট কানেকশন, চিপেস্ট কানেকশন 1800 টাকা। ওখানে সাধারণ যে কানেকশন, টি মোবাইল, স্প্রিন্ট, $80, মানে মাসে 5000-6000 টাকার কানেকশন। সেই ওতে যা ফ্যাসিলিটি দেয়, তোমাদের এখান থেকে তোমরা হাস্যকর, নেবে নাকি ওই মোবাইল। ইন্ডিয়াতে এত ডেভেলপ হয়ে গেছে, তার জন্য ডেঞ্জারটা হচ্ছে ইটস অল ইজিলি অ্যাভেলেবল টু ইউ, অল দ্য টাইম, কন্টিনিউসলি অ্যাভেলেবল টু ইউ। ওখানে খুব সাবধান মানুষ, একটু একটা ইমেল করলো, একটা ডাউনলোড করলো, চট করে বন্ধ করে দেয়। এত এক্সপেন্সিভ সেখানে, এত খরচ হয়। মোবাইলের শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, সো দিস ইজ ওয়ান থিং ফর দ্য স্টুডেন্টস। তোমরা এখন এখানে বুঝতে পারছো না, আমি একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম এশিয়াটিক সোসাইটিতে, পণ্ডিত মশাই ন্যায় পড়ানো হচ্ছে। পণ্ডিত মশাই এসছেন পুনের থেকে, তিনি ওই বিদ্যাসাগর হলে বোর্ডে ন্যায়ের মানে একটা শ্লোক অতি কষ্ট করে চক দিয়ে, তিনি ধুতি পাঞ্জাবি পরান, তো তিনি চক দিয়ে ডাস্টার দিয়ে লিখলেন। আর একজন ছাত্রী সামনে বসে আছেন, চট করে মোবাইল বার করে ছবি তুলে নিল। সে পণ্ডিত মশাই পরে দুঃখ করে বলছেন, মহারাজ দেখুন, অন্তত যদি একবার লিখতো, তার মাথায় একবার ঢুকতো। সেই যে মোবাইলে রয়ে গেল, সে পণ্ডিত খুলেও দেখবে বলে আমার সন্দেহ, সবকিছু তার রয়ে গেল। এক সময় মজা করে বলা হতো
যে এডুকেশন সিস্টেমের দুর্বলতা হচ্ছে নলেজ ইজ ট্রান্সফার্ড ফ্রম দি নোটবুক অফ দি প্রফেসর টু দ্য নোটবুক অফ দ্য স্টুডেন্ট উইদাউট এন্টারিং দ্য হেডস অফ এনি অফ দেম। মানে কারো মাথা দিয়ে যাচ্ছে না, নোটবুক থেকে নোটবুক যাচ্ছে। এখন ল্যাপটপ থেকে ল্যাপটপ যাচ্ছে, ল্যাপটপ সমৃদ্ধ হচ্ছে, কিন্তু স্টুডেন্ট সমৃদ্ধ হচ্ছে না। So this is the problem. The solution is focus. আর তার জন্য উনি বলছেন সুইচ অফ ইওর মোবাইল ফোন। একটা টাইম থাকবে যেখানে মোবাইল ফোনটা একেবারে অফ করে দেবো, পড়াশোনার সময়, মেডিটেশনের সময়, রিল্যাক্সেশনের সময়। I remember I remember once I was giving a talk London in a seminar. আমি উপনিষদ থেকে বলছি, পরাং চিখানি দত্রিণৎ স্বয়ংভূ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। হচ্ছে উপনিষদে বলছে আমাদের সেন্স অর্গানস দে আর কন্টিনিউয়াসলি ফোকাসড আউটসাইড। আমরা বাইরে দেখছি জগৎটাকে, তাই জন্য ভেতরের অন্তরাত্মাকে দেখতে পাচ্ছি না। এই কথা বল, আমি তো বলে বসে পড়লাম। তারপরে একজন দাঁড়িয়ে উঠলেন, নেক্সট বক্তা সূর্যকান্তি ত্রিপাঠী, ভদ্রমহিলা, খুব বিদুষী আমাদের। শি ওয়াজ আওয়ার অ্যাম্বাসেডর টু স্পেন, আইএফএস অফিসার। তো তিনি দাঁড়িয়ে উঠে বললেন, মহারাজ যে কথা বললেন কিন্তু ঠিক না, যে আমরা বাইরে দেখছি অন্তরাত্মাকে দেখতে পাচ্ছি না। আরে বাইরে দেখলে তো ভালো হতো, এখন সবাই খালি স্ক্রিন দেখছে, বাইরেও দেখছে না। আমি আমেরিকার স্কুলে টুলে গিয়ে দেখেছি ছোট বাচ্চাদের যেমন গ্রুপ হয়, ক্লাস 7-8 ছেলেমেয়েরা বসে তারা গল্প করবে, মজা করবে, মারপিট করবে, হইচই করবে, সব পাশে সাইলেন্টলি বসে আছে, সবাই। রেস্টুরেন্টে দেখলাম বাবা মা ছেলে মেয়েকে নিয়ে খেতে গেছে, তো সেখানে বাবা মা বকছে ছেলে মেয়েকে, এই বন্ধ করো তাকে। বাবা মার সঙ্গে বসে আছে, বাবার সঙ্গে তাকাবে না, ওইটার দিকে। So it's a problem not there, it's a problem here also in India, and it's a growing problem. বেবি এমন আছে যে আইপ্যাড কেড়ে নিলে চিৎকার করে ওঠে, ওকে আইপ্যাড দিয়ে রাখা হয়েছে চিৎকার না করে, আর কেড়ে নিলে চিৎকার করে ওঠে। So I will end with one more point, last point, এই বলে শেষ করতে সময় হয়ে গেছে। There was an experiment conducted 1960s একটা আমেরিকান ইউনিভার্সিটিতে। এক্সপেরিমেন্টটা এরকম হয়েছিল, ইঁদুর তাকে জলে ফেলে দেওয়া হয়েছে, আর সে জলে সাঁতার কাটছে বাঁচার জন্য, বেরোবার উপায় নেই। সে কতক্ষণ সাঁতার কাটবে, আফটার উইচ ইট গিভস আপ, আর পারছে না। বলছে একটা স্ট্রেচ 15 মিনিট সাঁতার কাটার পরে সেই ইঁদুরটা ছেড়ে দিল, মানে আর পারছি না, ডুবে যাচ্ছে, তখন ওকে বাঁচিয়ে দিয়ে রেখে দেয় আলাদা করে। কিন্তু 15 মিনিটস তার অন দি অ্যাভারেজ, তার থেকে বেশি সাঁতার কাটতে পারছে না। ভেরি ইন্টারেস্টিং ডিসকভারি ওয়াজ, যদি প্রত্যেক 5 মিনিটে ইঁদুরটাকে বার করে নিয়ে রাখা হয় স্থলে, আবার তাকে জলে ফেলে দেওয়া হলো, সে আবার সাঁতার কাটছে, তার যে ওই মাথায় ঢুকে গেল যে একটু পরেই আমাকে তুলে নেবে এখান থেকে। হ্যাঁ, সে সাঁতার কাটছে, এবার কত বেশি সাঁতার কাটবে ইউ ক্যানট ইমাজিন। যে 15 মিনিট পরে ডুবে যাচ্ছিল ইঁদুরটা, সেই ইঁদুরটা 60 আওয়ার্স, 60 ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছে বাঁচার জন্য, যদি মাঝে মাঝে তাকে তুলে দেওয়া হয়। 60 আওয়ার্স, so more than 250% increase in energy and capacity. They said this is the power of hope, this is the power of enthusiasm. এই ক্ষমতা ইঁদুরের যদি থাকে, আমাদের সবাইকার আছে। এই যে চেষ্টা করা, যে লেগে থাকা, সেটা সে সাধন ভজনে হোক, পড়াশোনাতে হোক, খেলাধুলায় হোক, জীবনের সংগ্রামে হোক। 15 মিনিট চেষ্টা করে আমি ডুবে যাব না, 250% টাইমস মোর এনার্জি নিয়ে আমি চেষ্টা করব। সো দ্যাট পাওয়ার ইজ উইদিন অল অফ আস। অলওয়েজ লুক টু দ্য সান। ছায়ার দিকে তাকিও না, সূর্যের দিকে তাকাবে। সূর্যের দিকে মানে আমি এটা মেটাফরিক্যালি বলছি, সূর্যের দিকে তাকিয়ে বেরিও না। আমাদের আমেরিকায় সেখানে ওই সূর্যগ্রহণ হলো, ইক্লিপস, তখন ওয়ার্নিং দিয়েছিল সূর্যের দিকে তাকাবে না, তো সবাই দেখাচ্ছে সূর্যের দিকে তাকাবে না। আর আনফর্চুনেটলি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এটাই বাচ্চারা কি শিখবে এরকম দেখলে? ছবি বেরিয়েছিল। বাই দ্য ওয়ে,
আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়ি কিন্তু আমাদের আশ্রমের পাশে, ট্রাম্প টাওয়ার। সো একটু দূরে, 5-10 মিনিট দূরে। উনি থাকেন না ওখানে, উনি এখন তো হোয়াইট হাউসে থাকেন, কিন্তু ওই পাশে ওখানে। সো দিস ইজ দ্য মেসেজ দ্যাট if you look on the positive side all the time, you will get that energy and that enthusiasm 250 times, 250% more. If you look at the negative side, এই যে গেলুম, এই ডুবলুম, তাহলে সব ক্ষমতা চলে যাবে মন থেকে। ওই psychological reserve of energy will be depleted. So what are the points I made today? Quick summary. প্রথম পয়েন্ট যে EQ is more important than IQ. আরেকটা ছেলে বেশি বুদ্ধিমান